সংযোজী বৈশিষ্ট্য কিভাবে তৈরি হয় সেই আলোচনার প্রায় আমরা শেষ পর্যায়ে আমরা চলে আসছি। তো আজকে এই আলোচনাটা শেষ করে এই আলোচনার উপর ভিত্তি করে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর আমরা আলোচনা আজকে শিখব। তো এই যে একটা চিত্র দেখো, এখন তুমি ছবিতে চিত্রটা দেখা যাচ্ছে তো না? হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখো তোমার দুইটা আয়ন, যেহেতু আমরা আয়নিক বন্ধনের কথা বলছি, দুইটা আয়ন, একটা লিথিয়াম আর একটা হচ্ছে ক্লোরাইড আয়ন। তো এখানে দেখো দুই ধরনের ক্যাটায়ন আর এক ধরনের হচ্ছে অ্যানায়ন। তো এই চিত্রটা দেওয়ার অর্থ হলো এই যে এখানে একটা প্রশ্ন যখন নিচে লেখা আছে পোলার আয়ন প্রভাবের চিত্র, তার মানে এখানে তোমাকে চিত্র দেখে বলতে হবে আসলে পোলার আয়নটা কোন জায়গাতে কোন বন্ধনের ক্ষেত্রে আসলে বেশি হবে। এইটা এখানে আসলে তোমাদের মন্তব্য করার জন্যই এই চিত্রটা আসলে দিয়েছি। যে চিত্র কি উপরের যে চিত্র, এই চিত্রের এখানে কি পোলার আয়নটা বেশি হবে, নাকি এই নিচের যে চিত্র সেই নিচের চিত্রে পোলার আয়নটা বেশি হবে, এটুকু যাতে সহজে বুঝতে পারো, যেন মানে সহজে বোঝা যায়, চিত্র দেখলে অনেক কিছু তাড়াতাড়ি আসলে বোঝার সুবিধা হয়, এই জন্য এই চিত্র দুইটা দিলাম। তো পোলার আয়নটা কোথায় বেশি হবে? এই দুইটা চিত্রের মধ্যে লিথিয়াম ক্লোরাইডের সাথে যৌগ তৈরি করেছে লিথিয়াম ক্লোরাইড, আর সোডিয়াম ক্লোরিনের সঙ্গে সোডিয়াম ক্লোরাইড যৌগ তৈরি করেছে। তার মানে সোডিয়াম ক্লোরিন একটা বন্ধন আর লিথিয়াম ক্লোরিন আছে আরেকটা বন্ধন। তাহলে এই দুইটা বন্ধনের মধ্যে, দুইটা একই বন্ধন, আয়নিক বন্ধন, এই দুইটা বন্ধনের মধ্যে পোলারাইডটা কোথায় বেশি হবে? তাহলে গত দিনে আমরা আলোচনা শিখেছি সেই হিসাবে। হ্যাঁ বলো, দুজনেই বলো যে পোলারাইডটা কোথায় আমরা বেশি করবো। সেটা কি উপরের চিত্রে এই চিত্রে বেশি হবে, এই বন্ধনের ক্ষেত্রে বেশি হবে, নাকি নিচের যে চিত্রে বন্ধন আছে সেই বন্ধনে বেশি হবে? পোলারাইডটা কোথায় বেশি হবে? স্যার নিচেরটা। আর হ্যাঁ, আরেকজন নাম হচ্ছে মৌনী, কি যেন বললাম? হ্যালো, জি স্যার। ওই আরেকজন যে আছে রোলাট, হ্যালো, হ্যাঁ বলো, কিছু একটা মন্তব্য করো যে কোনটা বেশি হবে আর কোনটা কম হবে। পোলারাইডটা কি ইলেকট্রনের বিকৃতি না? হ্যালো, জি স্যার। ইলেকট্রন বেগের বিকৃতি। তো ইলেকট্রন বেগের বিকৃতি কিভাবে হয় সেটা কিন্তু বেশ কয়েকটা ক্লাস ধরেই কিন্তু এই জিনিসটা বোঝানোর চেষ্টা করা হয়েছে, যে ইলেকট্রন বেগের বিকৃতিটা বোঝা, এটি হচ্ছে এই আলোচনার হচ্ছে মূল আকর্ষণ। আর যেহেতু এই আলোচনার উপর ভিত্তি করে বেশ কিছু কোশ্চেন আছে এবং একই কোশ্চেন বিভিন্ন রকমও হতে পারে, আর এখান থেকে প্রশ্ন প্রায়ই আসে, এই জন্য এই আলোচনাটা একটু বেশি করে আলোচনা করা হচ্ছে, যে প্রশ্নগুলো এই বেশি করে আলোচনা করে দিচ্ছি, যেন তোমাদের এই পরীক্ষাটা আসলে এই আলোচনাগুলো লিখতে, মানে সমাধান লিখতে, উত্তর লিখতে যেন তোমাদের কোনোভাবেই যেন সমস্যা না হয়। এই জন্যই কিন্তু এটা বারবার কিন্তু একই কথা বলা হচ্ছে, যে গত দিনকে আমরা মানে চিত্র দেখে, অর্থাৎ ফাজানের যে নিয়মটা ছিল সেই নিয়মটা আমরা গতকালকে কিন্তু যেখানে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, যে পোলারায়ন তো হবে, তো পোলারায়ন হলে সেই পোলারায়নটা যে হচ্ছে, ইলেকট্রন বিকেল যে বিকৃতিটা হয়, সেই বিকৃতিটা যে হয় সেটা আমরা কিভাবে ব্যাখ্যা করব। তো আমরা কিন্তু এই যে সেই ফাজানের যে নীতি, এই যে ফাজানের যে নীতি, এই নীতির সাহায্যে কিন্তু তার ব্যাখ্যাটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি কিন্তু গতকালকে। এই যে ফাজানের নীতি, এই নীতির সাহায্যে কিন্তু আমরা এই যে ব্যাখ্যাটা কিন্তু গতকালকে করেছিলাম, যে হ্যাঁ আসলে এই যে চারটা যে নীতি আছে, চারটা নীতির মধ্যে আমরা তিনটাকে হাইলাইট করেছিলাম বেশি। একটা হচ্ছে ক্যাটায়নের আকার, তারপরে অ্যানায়নের আকার, আবার ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ বেশি হলে সেই ক্ষেত্রে আমরা দেখেছি পোলারাইনের পরিমাণটা আসলে কম বেশি হয়, কম বেশি হয়। তো সেই কম বেশি হয় তারই একটা চিত্র কিন্তু যেখানে আমরা দিলাম আজকে, যে চিত্র দেখে তোমরা মন্তব্য করতে পারো কিনা। কালকে তো চিত্র দিয়ে তো ব্যাখ্যাটা করিনি, আজকে চিত্রটা দিলাম, যে দুইটাই আয়নিক বন্ধন, দুইটা যৌগ, দুইটাই আয়নিক বন্ধন। দুইটা এই বন্ধনের মধ্যে কোন বন্ধনের ক্ষেত্রে ইলেকট্রন বেগের বিকৃতি অর্থাৎ পোলার আয়নটা বেশি হবে, এটাই কিন্তু আমি তোমাদের বলতে বললাম। তাহলে
একজন বলছে যে নিচে সোডিয়াম এবং ক্লোরিন এই বন্ধনের বিকৃতিটা বেশি হবে না, এটা ঠিক আছে তো? জি স্যার। তো পোলারাইন যে বিকৃতি যে হবে, এটার শর্ত কি ছিল, যে কেন পোলারাইনটা হয়, পোলারাইনটা কেন হয়, সেই শর্তগুলো কি, ইলেকট্রন মেঘের যে বিকৃতিটা হবে কেন, কোন কোন কারণে হবে, এই যে তিনটা কারণ দিয়ে আমরা সেই ব্যাখ্যাটা করতে পারবো। যে এই তিনটা কারণ, যদি ও তিনটা কারণ মানে তিনটা আমরা শর্ত বলতে পারি, যে তিনটা শর্ত যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা বলবো চারটা শর্ত ছিল না? শর্ত চারটাই ছিল। আমি গতকালকে বলছি, আজকেও বলছি যে এই 4 নম্বর শর্তটাকে আমরা হাইলাইট করবো না, আমরা গুরুত্ব দেবো না, কারণ এই ডি অরবিটাল আর এফ অরবিটাল ছোট পরমাণুতে থাকে না বড় পরমাণুতে থাকে? হ্যালো, বড়। ডি অরবিটালটা কোথা থাকে, ডি এবং এফ অরবিটালটা ছোট আকারের পরমাণুতে, বড় আকারের পরমাণুতে? হ্যাঁ বলো। স্যার ডিএফ বড় আকারের পরমাণুতে থাকে। বড় আকারে পরমাণুতে থাকে। দেখো বড় আকারের কথা কিন্তু আমরা আগেই বলে ফেলছি, ব্যাখ্যাটা কিন্তু আগেই বলেছি, যে অ্যানায়নের আকার যত বড় হয়, অ্যানায়নের আকার যত বড় হওয়ার অর্থ কি, সেখানে আসলে ডি অরবিটাল থাকবে, এফ অরবিটাল থাকবে। তো অ্যানায়নের আকার বড় হলে ইলেকট্রন বিয়ের বিক্রিয়াটা খুব সহজে হয়, সেই কথাটা আমরা আগেই বলছি। এই জন্য আমরা এই 4 নম্বর পয়েন্টটাকে আমরা হাইলাইট করছি না, যে এই এক অর্থে এই অ্যানায়নের ডি এবং এফ অরবিটাল ইলেকট্রন যে আছে, এই কথাটা আমরা আগেই ব্যাখ্যা করে দিয়েছি। কিভাবে, কি দিয়ে ব্যাখ্যা করে দিলাম, আকার দিয়ে ব্যাখ্যা করে দিলাম, যে আকার যদি বড় হয় সেখানে ডি এবং এফ অরবিটাল থাকবে, আকার বড় না হলে সেখানে ডি এফ অরবিটাল থাকে না। তাই তো কাজেই আমরা আকার কথা আগে বলেই দিয়েছি, এই জন্য আমরা এই 4 নাম্বারটাকে পরে আর এইভাবে হাইলাইট করছি না। এই জন্য আমি গতকালকে বলছিলাম যে আসলে মূলত মেইন যে শর্ত আসলে তিনটা, একটা হলো আকার, আকার দুজনের আকার, মেইন শর্ত তিনটা, মানে এখানে আমরা দুইটাও ধরতে পারি, যে আকারের কথা বললাম সেখানে ক্যাটায়নের আকারটাও বিবেচনা করতে হবে, অ্যানায়নের আকারটা বিবেচনা করতে হবে। সেই আকারটা দিয়ে তারা এখানে দুইটা পয়েন্ট করেছে, একটা বলছে ক্যাটায়নের আকার, একটা বলছে অ্যানায়নের আকার। অথচ আকার দিয়ে যদি বলতাম যে ক্যাটায়ন ও অ্যানায়নের আকার, তাহলে কিন্তু হয়ে যেত, কিন্তু সে পয়েন্ট একটা বাড়ানোর জন্য এখানে সেই মানে দুইটা আয়নের ক্ষেত্রে দুইবার কথা বলেছে বলে দুইটা পয়েন্ট হয়ে গেছে। আর তারপরে হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ ঘনত্ব, মানে চার্জ যত বেশি। তো এগুলো নিয়ে কিন্তু কালকে একদম বিস্তারিত কিন্তু বলছিলাম, যে আকার ছোট হলে, ক্যাটায়নের আকার ছোট হলে সেক্ষেত্রে পোলারায়নটা বেশি হয়, অ্যানায়নের আকার বড় হলে সেক্ষেত্রে পোলারায়নটা বেশি হয়। আবার ক্যাটায়নের চার্জ, এই যে বলছে যে দুই ধরনের চার্জই বেশি হবে, দুই ধরনের চার্জই বেশি হবে, অর্থাৎ ক্যাটায়নের চার্জ বেশি হলে সেক্ষেত্রে ক্যাটায়নের আকর্ষণ করার ক্ষমতা বাড়ে। আবার অ্যানায়নের চার্জ যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে অ্যানায়নের যে ইলেকট্রন মেঘ, সে তার নিউক্লিয়াস ও ইলেকট্রন মেঘকে অনেক কম শক্তি দিয়ে ধরে রাখার মানে সুযোগ থাকে, অনেক কম শক্তি দিয়ে সে ধরে রাখে। আর অ্যানায়নের চার্জ যদি কম হয় তাহলে সেখানে শক্তিটা একটু বেশি থাকবে। এই কথাগুলো কিন্তু গতকাল কিন্তু একদম বিস্তারিত। তো এই জন্যই যে কালকে কথাটাগুলো ক্লিয়ার হয়েছে কিনা, সেই জন্যই কিন্তু আমি একটা চিত্রই দেখাই দিলাম, যে কালকে তো চিত্র এভাবে দেখাই দিইনি, চিত্রটা দেখাই দিয়ে আজকে মন্তব্য করতে বললাম, যে তাহলে আমাকে বলো যে একই বন্ধন, একই ধরনের বন্ধন, এটাও আইনিক বন্ধন, নিচেটাও আইনিক বন্ধন। আবার এখানে সবকিছু কিন্তু একদম আমি পয়েন্ট আউট করে দেখিয়ে দিয়েছি, যে আকর্ষণ ইলেকট্রন বেগকে আকর্ষণ করবে কি, ক্যাটায়নের নিউক্লিয়াস। আবার সেই নিউক্লিয়াস থেকে যে এই ইলেকট্রন বেগের দূরত্ব, সেই জিনিসটা কিন্তু আমি তোমাদেরকে কিন্তু ইন্ডিকেট করে দেখিয়ে দিলাম। তারপরে মন্তব্য করতে বললাম যে আসলে তাহলে ইলেকট্রন বেগের বিকৃতিটা কোন জায়গাতে একটু বেশি হবে আর কোন জায়গাতে একটু কম হবে। তাহলে এখন গতকালের আলোচনাটা মনে করো, যে ক্যাটায়নের আকারটা ছোট হলে পোলারায়নটা বেশি হয়েছে এই কথা বলা হয়েছিল, নাকি ক্যাটায়নের আকার ছোট হলে বেশি হবে, বা বড় ক্যাটায়নের আকার যদি বড় হয় সেখানে কম হবে না বেশি হবে, এটা একটু গতকালের আলোচনাটা মনে করে নিয়ে তারপরে এই মন্তব্যটা তোমরা করতে পারো, মানে করার দরকার ছিল। তো ক্যাটায়নের আকার ছোট হলে পোলারায়নটা বেশি হয় নাকি বড় হলে বেশি হয়? হ্যালো, ক্যাটায়নের আকারটা বড় হলে বেশি হয় না ছোট হলে বেশি হয়? গতকালকের কথাগুলো কি মনে আছে? হ্যাঁ, স্যার বড় হলে মেবি। বড় হলে কি নিউক্লিয়াস থেকে বহিস্থ ইলেকট্রনের দূরত্বটা কম হয় না বেশি হয়? ক্যাটায়নের আকার যদি বড় হয় তাহলে ওই ক্যাটায়নের নিউক্লিয়াস থেকে বহিস্থ ইলেকট্রনের দূরত্বটা বেশি হয় না কম হয়? বেশি।
আর বেশি যদি হয় তাহলে কি আকর্ষণটা কমবে না বাড়বে? হ্যাঁ, কমবে। আকর্ষণটা কি কমে? দূরত্ব যদি বেশি হয় আকর্ষণটা কমে না বাড়ে? সেখানে কিন্তু আমি দেখো আরো চিহ্ন দিয়েই দেখিয়েছি যে ক্যাটায়নের নিচে একটা ক্যাটায়ন আকারটা আমরা বড় দেখতে পাচ্ছি আর উপরে একটা ক্যাটায়ন আকারটা ছোট দেখতে পাচ্ছি। তো এই ক্যাটায়ন থেকে দেখো বহিস্থ নিউক্লিয়াসের দূরত্ব আমরা এখানে আমরা দেখালাম, দূরত্বটা দেখালাম। আবার নিচের যে ক্যাটায়ন আছে সেখান থেকে আমরা দূরত্বটা আমরা দেখানোর চেষ্টা করছি। তো আপাত দৃষ্টিতে কোথায় দূরত্ব কম কোথায় দূরত্ব বেশি বলে মনে হচ্ছে? ক্যাটায়ন থেকে ইলেকট্রনের দূরত্ব কোন জায়গাতে বেশি? ক্যাটায়নের আকার ছোট সেখানে দূরত্ব বেশি নাকি না ক্যাটায়নের আকার যেখানে বড় সেখানে দূরত্বটা বেশি? ক্যাটায়নের আকার যেখানে বড় সেখানে। তাহলে বড় যদি হয় দূরত্ব যদি বেশি হয় তাহলে আকর্ষণটা ওই যেখানে দূরত্ব কম আছে ক্যাটায়নের আকার যেখানে ছোট আছে সেখানে আকর্ষণটা বেশি হবে ইলেকট্রনের প্রতি নাকি না যেখানে দূরত্ব বেশি আছে সেখানে হবে? এটা কিন্তু খুব একটা এর ব্যাপার, মানে একদম একটা মানে ইজি একটা বিষয়। কিন্তু এই ইজি বিষয়টাই কিন্তু অন্তত গত 2টা ক্লাসে কিন্তু আমি একই কথাই বারবার কিন্তু বলার চেষ্টা করেছি যে তোমরা আলোচনা শুনবে, আবার বাসায় ওইটা আবার দেখবে যে আলোচনা যেখানে করালাম সেই কথাগুলোর সাথে তোমাদের বইয়ের আলোচনার কোনো মিল আছে কিনা। যদি মিল না থাকে তাহলে কোথায় তুমি মিল পেলে না সেটা পরবর্তী দিনে আবার জিজ্ঞাসা করা দরকার যে কালকের আলোচনা থেকে তো আমি এটা বুঝতে পারিনি, এটা কিভাবে আপনি বললেন, এটা আমাদের আবার একটু ব্যাখ্যা করে। এভাবে যখন একজন বলার চেষ্টা করে তখন ধরে নেওয়া যায় যে আসলে সে শেখার চেষ্টা করছে বা তার শেখাটাও সুবিধা হয় এবং সেই শেখাগুলো অনেকদিন মনেও থাকে। কিন্তু আমি আলোচনা করে দিলাম তোমরা শুনলে মানে বুঝেও মানে আলোচনা বুঝলেও কোনো প্রশ্ন নেই, না বুঝলেও কোনো প্রশ্ন নেই। এই আলোচনা শোনার মধ্যে কোনো মানে সার্থকতা নেই। তুমি ক্লাসে তোমাকে জয়েন করতে হবে, তুমি জয়েন করলে এইটুকু পর্যন্তই, এর বেশি কিন্তু কিছু হয় না। আর যেহেতু এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমি শুরু থেকেই বলে আসছি, এই জন্য এই আলোচনাটাকে আমি বারবার কিন্তু রিপিট করছি। দেখো এই এই একটা প্রশ্ন, এই যে আইনিক বন্ধনের সমযোজী বৈশিষ্ট্য একটা প্রশ্ন, এই প্রশ্নের আলোচনা তুমি অন্য যদি এখন তো ইউটিউবে তো অনেক কিছু পাওয়া যায় ইয়ে করে, সেগুলো যদি তোমরা খেয়াল করে তাহলে দেখবা যে এই আলোচনা কিন্তু একটা ক্লাসে কিন্তু সেরে দিয়েছে। হ্যাঁ, এই প্রদারণ একে প্রদারণ বলে, এই প্রদারণটা এই কারণে মানে প্রদারণের ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো এই যে এরকম একজন বিজ্ঞানীর নতি দিয়ে ব্যাখ্যা করা যায়, বাস কথা এই পর্যন্ত শেষ। কিন্তু সেই প্রদারণটা কেন হচ্ছে, এই যেখানে যে আমরা কতগুলো ইয়া করেছিলাম এখানে আমরা এই জিনিসটা কিন্তু আমরা বলেও দিয়েছিলাম যে ইলেকট্রন আয়নিক ব্যাঙে ইলেকট্রন বেগ কিভাবে থাকে, সমযোজী বন্ধনে কিভাবে থাকে, ইলেকট্রন বেগ বিকৃতি অর্থাৎ পোলারন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, আবার ইলেকট্রন বেগ বিকৃতি হওয়ার ধরন, বিকৃতিটা কেমন কি ধরনের হতে পারে, আর ইলেকট্রন বেগ বিকৃতি হওয়ার কারণ, এই তিনটা জিনিস কিন্তু আমি একদম টু দি পয়েন্টে আমি চেষ্টা করেছি তিনটা জিনিসকে একদম তিনটা জিনিসের মধ্যে ব্যালেন্স রেখে কিন্তু বলার জন্য যে পোলারায়ন কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে, যে পোলারায়ন অর্থাৎ বিকৃতি যে হবে এই বিকৃতি হবে কেন, কি কি বিষয় ওখানে উপস্থিত থাকলে পোলারায়নটা হবে, সেই কথাগুলো আমি বলছিলাম। তো সেই কথাগুলো সেই কারণগুলোই হচ্ছে ফাদারের সেই নীতি যে কেন হবে, কার উপরে নির্ভর করে ক্যাটায়নের আকার উপরে, নির্ভর করে অ্যানায়নের আকার উপরে, আর নির্ভর করে কি অ্যানায়ন এবং ক্যাটায়নের চার্জের উপরে। চার্জ যত বেশি হয় তাদের পোলারায়ন বেশি হয়ে থাকবে। আর বলছিলাম ধরনটা কি সব ক্ষেত্রে কি একই রকম বিকৃতি হবে? না, সব ক্ষেত্রে একই রকম বিকৃতি হয় না। আমরা যেহেতু ক্যাটায়ন অ্যানায়নের আকারটা একই রকম হবে না, এই জন্য তোমার আবার চার্জের পরিমাণ একই রকম হবে না, এই জন্য বিকৃতির ধরনে একই রকম হবে না। আর এই যে বিকৃতি যে কেন হচ্ছে কারণটা আমরা তো বলেছিলাম যে এই এই বিষয়গুলোর উপরে নির্ভর করে, এই বিষয়গুলোর উপরে নির্ভর করে, সে নির্ভর করে ঠিক আছে, কিন্তু সে তার সেই কারণটা তুমি ব্যাখ্যা করো। সেই কারণটাও কিন্তু গত দিনে কিন্তু ওই ব্যাপারে ব্যাখ্যা করে দিয়েছিল যে ক্যাটায়নটা ছোট হলে কেন সে একটু বেশি শক্তি দিয়ে টানে, অ্যানায়নটা একটু বড় হয়ে গেলে কেন সে কম শক্তি দিয়ে তার ইলেকট্রনকে নিজের দিকে টেনে রাখে। এগুলোই হচ্ছে সেই কারণ। আবার চার্জ বেশি হলে ক্যাটায়নের চার্জ যদি বেশি হয় কেন সে অনেক বেশি শক্তি দিয়ে নিজের দিকে ইলেকট্রনগুলোকে টানে। আবার অ্যানায়নের চার্জ ক্যাটায়ন যদি চার্জ যদি বেশি হয় সে যদি বেশি শক্তি দিয়ে টানে, আর তাহলে অ্যানায়নের চার্জ বেশি হলে তো সে বেশি শক্তি দিয়ে নিজের দিকে ইলেকট্রনগুলোকে টানবে না, এখানে কথাটা হবে পরস্পরের বিপরীত। কারণ একজন পজিটিভ একজন হচ্ছে নেগেটিভ, পজিটিভের জন্য আমরা যা বলতে পারবো নেগেটিভের জন্য একই মন্তব্য আমরা এখানে করতে পারবো না। এই জন্য
এখানে এটা মানে খুব একটা সহজ একটা বিষয় মনে রাখার জন্য, যে ক্যাটায়ন দিয়ে আমরা যে কথাগুলো মন্তব্য করব, অ্যানায়নের ক্ষেত্রে ওই বিষয়টাই আমরা নেগেটিভ মন্তব্য করব। ক্যাটায়নের চার্জ বাড়ে, অর্থাৎ প্লাস একটা বাড়লো, একটা অথবা প্লাস দুইটা অথবা প্লাস তিনটা, এরকম যখন বাড়তে থাকে তখন তার মধ্যে ইলেকট্রনের পরিমাণটা কমে, এই জন্য ওই নিউক্লিয়াসটা কি করে, ইলেকট্রনের প্রতি আকর্ষণটা তার অনেক বেড়ে যায়, অর্থাৎ সে অনেক বেশি শক্তি ইলেকট্রনকে আকর্ষণ করে। পক্ষান্তরে অ্যানায়নের চার্জ যদি বাড়ে, অর্থাৎ একটা মাইনাস, দুইটা মাইনাস, তিনটা মাইনাস এরকম হলে তার মানে কি, তার মানে একটা মাইনাস মানে একটা ইলেকট্রন অতিরিক্ত, দুইটা মাইনাস মানে দুইটা ইলেকট্রন অতিরিক্ত। তো ইলেকট্রন আমি তো বলছিলাম যে পরমাণু তো স্বাভাবিক অবস্থা চার্জ নিরপেক্ষ থাকে, অর্থাৎ নিউক্লিয়াস নিউক্লিয়াস যে ধরনের শক্তি দিয়ে তার ইলেকট্রনগুলোকে টেনে রাখার কথা, সেই রকম সেই রকম শক্তি দিয়ে মানে টেনে রাখার চেষ্টা করে। এটা একটু বেশিও হয় না, কমও নয়, কারণ প্রোটনের ইলেকট্রন সমান থাকে। কিন্তু যখন একটা ইলেকট্রন সে নিয়ে নিল কারো কাছ থেকে, অর্থাৎ তার একটা ইলেকট্রন বেশি হয়ে গেল, একটা ইলেকট্রন বেশি, ওই ইলেকট্রনটাকে আকর্ষণ করবে কে, আকর্ষণ করতে হবে নিউক্লিয়াস। কিন্তু নিউক্লিয়াস যে আকর্ষণ করবে, সেই আকর্ষণ করার যে একটা অ্যাবিলিটি যে তৈরি হয়, সেটা তৈরি হয় না। আর নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ার অ্যাবিলিটির কথা আমরা বলছিলাম, যে প্রোটন যদি ফ্রি থাকে তাহলে নিউক্লিয়াস আকর্ষণ করার ক্ষমতাটা বাড়ে। প্রোটন যদি ফ্রি থাকে পরমাণুর মধ্যে, তাহলেই আকর্ষণ করার ক্ষমতা বাড়ে। যেমন ক্যাটায়নের ক্ষেত্রে আমরা বলছিলাম যে একটা প্লাস মানে একটা ইলেকট্রন কম আছে, মানে একটা প্রোটন ফ্রি আছে। এই ফ্রি থাকার জন্যই তার চার্জ আকর্ষণ করার ক্ষমতাটা তা আমরা দেখতে পাই। আর আবার দুইটা পজিটিভ হলে তার মানে দুইটা ইলেকট্রন কম আছে, মানে দুইটাই প্রোটন ফ্রি আছে, তার মানে তার আকর্ষণ করার ক্ষমতা আরো বেশি। তো এই যে এটাতে ক্যাটায়নের কথা বললাম, কিন্তু অ্যানায়নের ক্ষেত্রে আমরা কথা বলছি বিপরীত, যে না ইলেকট্রন একটা নিল, এখানে ইলেকট্রন একটা বেশি হয়ে গেল, প্রোটন কিন্তু এখানে ফ্রি নেই, তার মানে সে যে আকর্ষণ করবে, আকর্ষণ করার যেটা শক্তি, সেই শক্তিটা কিন্তু তার থাকলো না, মানে নেই। আরো একটা ইলেকট্রন গ্রহণ করলো, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে প্রথম ইলেকট্রনটা কিন্তু সে ভালো শক্তিতে আকর্ষণ করতে পারছে না, দ্বিতীয় ইলেকট্রনটাকে সে কিভাবে আকর্ষণ করবে। আবার ইলেকট্রন যখন এক এক করে বেশি হয়ে যায়, ইলেকট্রনের চার্জ যেহেতু সেম নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রনগুলোর মধ্যে একটা বিকর্ষণও তৈরি হয়। তো এই সব মিলিয়ে আমরা অ্যানায়নের ক্ষেত্রে দেখেছিলাম যে চার্জ সংখ্যা যতই বেশি হয় অ্যানায়নের ক্ষেত্রে, তখন কি হয়, ওই অ্যানায়নের নিউক্লিয়াস ইলেকট্রনগুলোকে খুব কম শক্তিতে নিজের দিকে টেনে রাখার একটা পরিস্থিতি ওখানে তৈরি হয়। তো কম শক্তিতে যদি ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে রাখার যদি পরিস্থিতি তৈরি হয়, তাহলে ওই পরিস্থিতিতে তার পাশে যদি কোনো এরকম প্রজাতি আসে যে ইলেকট্রনকে সে আকর্ষণ করে, তাহলে খুব সহজেই ওই ইলেকট্রনগুলোকে তার নিজের দিকে টেনে নিতে পারবে। কারণ ওই অ্যানায়ন নিউক্লিয়াস তার ইলেকট্রনগুলোকে অনেক কম শক্তি দিয়ে সে নিজের কাছে ধরে রাখার চেষ্টা করে। আর ওদিকে আমরা প্রজাতিকে একজনকে কল্পনা করছি যার আকর্ষণ করার ক্ষমতা বেশি, সে যদি ওই অ্যানায়নের কাছে যদি আসে, তাহলে খুব সহজেই ওই অ্যানায়নের ইলেকট্রনকে তার নিজের দিকে আসলে টেনে নিতে পারে। এই যে টেনে নেওয়া, এটি হচ্ছে হলো আমার বিকৃতি কথা বলছিলাম। তো এই জন্যই আমাদের এখানে কথাগুলো এইভাবেই বলতে হবে, যে একজনের ক্ষেত্রে আমরা যা বলবো আরেকজনের ক্ষেত্রে বিপরীত বলতে হবে। আমরা বলছিলাম ক্যাটায়নের আকার যদি ছোট হয়, নিউক্লিয়াস থেকে বহিস্থ ইলেকট্রনের দূরত্ব কমে যায়, ফলে আকর্ষণ করার ক্ষমতাটা নিউক্লিয়াসের বেশি থাকে। পক্ষান্তরে অ্যানার আকার কিন্তু বড় কথা বলা হয়েছে, তাহলে এখানে আমরা ছোটর ক্ষেত্রে যে মন্তব্য করলাম, আমরা বড়র ক্ষেত্রে ঠিক ওই রকম ধরনের বিপরীত ধরনের মন্তব্যই আমরা করবো, যে আকার বড় হলে নিউক্লিয়াস থেকে বহিস্থ ইলেকট্রনের দূরত্বটা বেশি থাকে, ফলে আকর্ষণের পরিমাণটা কম থাকে। তো সেই কথাগুলো মনে করে নিয়ে, এই আলোচনার কথাগুলো মনে করে নিয়ে আমরা এই যেখানে আজকে যে ছবিটি দিলাম, যে আসলে তাহলে কোন ক্ষেত্রে তাহলে ইলেকট্রন বিকৃতির বেশি হবে। তো ওই আলোচনার ভিত্তিতে আমরা কিন্তু তোমাদের কিন্তু বলা উচিত ছিল যে ক্যাটায়নের আকার যদি ছোট হয়, সেখানে তাহলে পোলারাইন পরিমাণটা বেশি হবে। আর এদিকে আমরা দেখতেই পাচ্ছি যে নিউক্লিয়াস থেকে বহিস্থ ইলেকট্রনের দূরত্ব তুলনামূলকভাবে কম, আর এখানে তুলনামূলকভাবে বেশি। এটা হলো একদম খুবই সাধারণ, মানে সাধারণ সেন্স থেকে আর কথাগুলো আসলে উত্তরটা আসলে দেওয়া, যে তাহলে আমরা এখানে তোমার একটা জিনিস এখানে, তোমার এখানে আমরা এই ছবিটা একটা কারণে দিয়েছি, সেটা হলো যে দুইটা দুইটা বন্ধন বা দুইটা যৌগ, লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। তো লিথিয়াম লিথিয়াম এবং ক্লোরিন একটা বন্ধন, আর সোডিয়াম ক্লোরিন এখানে একটা বন্ধন। তো এখন এই যে দুইটা বন্ধনের মধ্যে বিকৃতির ধরন, যে বলছিলাম বিকৃতির ধরন, হ্যাঁ বিকৃতির ধরন একই রকম না, বিকৃতির ধরন দুই রকম। এক জায়গাতে একটু বিকৃতি বেশি হবে, পোলারানটা বেশি হবে, আর এক জায়গাতে একটু কম হবে। তো যেখানে পোলারানটা বেশি হয়, আমরা সেখানে বলেছিলাম যে সমযোজী বৈশিষ্ট্য সেখানে বেশি, যখন পোলারানটা কম হবে সমযোজী বৈশিষ্ট্যটা আসলে তখন সেখানে তোমার বেশি হয়ে যায়।
বা কম হয়ে যায়। তার পোলার আয়ন যেখানে কম সমযোজী বৈশিষ্ট্য কম, পোলার আয়ন যেখানে বেশি সমযোজী বৈশিষ্ট্যটা বেশি। পোলার আয়ন বেশি মানে ইলেকট্রন মেঘগুলো দুইটা আয়নের মাধ্যমে যদি একটু বেশি পরিমাণে চলে আসে, আর দুইটা আয়নের মাধ্যমে যদি ইলেকট্রন মেঘ থাকার অর্থটাই হলো সেখানে আমরা সমযোজীর কথা আমরা মানে ওখানে আমরা বলে থাকি। তো এই জন্য তাহলে পোলার আয়ন প্রভাব যেখানে কম সমযোজী প্রভাব সেখানে কম, পোলার আয়ন প্রভাব যেখানে বেশি সমযোজী প্রভাব বেশি। তাহলে এই দুইটা চিত্রের ক্ষেত্রে বা এই দুইটা পোলার আয়নের ক্ষেত্রে আমরা সহজেই মন্তব্য করতে পারবো তাহলে কোথায় কোন জায়গাতে সমযোজী বৈশিষ্ট্যটা আমরা বেশি পাবো। এই এতক্ষণে যে আলোচনা হলো সেই হিসাবে আমরা কোন কোন জায়গাতে সমযোজী বৈশিষ্ট্যটা বেশি পাবো, কার ক্ষেত্রে? হ্যালো, তাহলে কোন জায়গাতে পোলার আয়ন প্রভাবটা বেশি হবে, নিচের চিত্রে না উপরের চিত্রে, কোনটায়? হ্যালো হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, স্যার উপরেরটা। তাহলে উপরেরটাও, কারণ উপরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে উপরের ক্যাটায়ন দ্বারা অ্যানায়ন ইলেকট্রনের বিকৃতিটা বেশি হবে, অর্থাৎ পোলার আয়নটা বেশি হবে, আর পোলার আয়ন যেখানে বেশি হয় সমযোজী বৈশিষ্ট্যটা বেশি হয়, পোলার আয়ন যেখানে কম হয় সেখানে সমযোজী বৈশিষ্ট্যটা কম হয়। তো এই যে দুইটা যৌগ, দুইটা বন্ধন, আমরা যে বললাম এক জায়গায় পোলার আয়ন বেশি হচ্ছে আর এক জায়গায় পোলার আয়ন কম হচ্ছে, তো এই দুইটা যৌগ দিয়ে আমরা একবার বললাম যে তাহলে সমযোজী বৈশিষ্ট্য কোথায় বেশি, উপরের চিত্রে বেশি, কারণ উপরের চিত্রে পোলার আয়ন প্রভাবটা বেশি, পোলার আয়ন পরিমাণটা বেশি হয়। নিচের চিত্রে পোলার আয়ন প্রভাবটা কম, পোলার আয়নের পরিমাণটা কম, নিচের চিত্রে সমযোজী বৈশিষ্ট্যটা আমরা কম। এই যে আমরা মন্তব্য যে আমরা করলাম, তাহলে আমরা বললাম যে উপরের যৌগটা হচ্ছে বা উপরের বন্ধনের সমযোজী বৈশিষ্ট্য বা উপরের যৌগটা একটু বেশি সমযোজী প্রকৃতির, আর নিচের যৌগ বা নিচের বন্ধনে মানে পরিমাণ সমযোজী প্রকৃতির পরিমাণটা কম। এই দুইজন যৌগের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, দুজনই কিন্তু আয়নিক যৌগ, কিন্তু আমরা যেহেতু এখানে পোলার আয়ন ঘটে, এই পোলার আয়ন ঘটার উপরে ভিত্তি করে প্রশ্নটা করা হচ্ছে যে লিথিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, সোডিয়াম ক্লোরাইড সেও আয়নিক যৌগ। তারপর আমরা বলছি যে না, এই দুইটা যৌগের মধ্যে তুমি মন্তব্য করো যে সমযোজী বৈশিষ্ট্য কোন যৌগের মধ্যে বেশি পরিমাণ আছে। তাহলে আমরা এইভাবে হিসাব করে, আমাদের তো জানাই আছে, হিসাব করে আমরা বললাম যে যেখানে পোলার আয়নটা বেশি হচ্ছে সেখানে সমযোজী বৈশিষ্ট্যটা বেশি, যেখানে কম সেখানে সমযোজী বৈশিষ্ট্য কম। আমরা এতক্ষণ ধরে যে আলোচনা, সেই আলোচনার প্রেক্ষাপটে আমরা যেটা মন্তব্য করতে পারবো এই প্রশ্নের ক্ষেত্রে যে দুজনের মধ্যে কে সমযোজী, কে বেশি সমযোজী প্রকৃতির, সেখানে আমরা বলে দেবো যে লিথিয়াম ক্লোরাইড। লিথিয়াম ক্লোরাইড একটু বেশি সমযোজী প্রকৃতির সোডিয়াম ক্লোরাইডের তুলনায়। তাহলে এই যে সমযোজী দিয়ে যে প্রশ্ন করা হলো, উত্তরটা হয়ে গেলে এরকম, আমরা ব্যাখ্যাটাকে করে দিয়ে শেষে আমরা মন্তব্য এইভাবে মন্তব্য করবো যে হ্যাঁ, তাহলে উপরে আলোচনা থেকে বলা যায় যে লিথিয়াম ক্লোরাইডে আসলে লিথিয়াম ক্লোরাইড বা লিথিয়াম ক্লোরাইডের মধ্যে এই বন্ধনে পোলার আয়নটা বেশি হয়, সমযোজী বৈশিষ্ট্য এই জন্যই বেশি, আর এই সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এখানে পোলার আয়নটা কম হয়, এই জন্য তার সমযোজী পরিস্থিতিটা তুলনামূলকভাবে কম। তাহলে লিথিয়াম ক্লোরাইড একটু বেশি আর সোডিয়াম ক্লোরাইড একটু কম। আবার এইটা নিয়ে প্রশ্ন করলো যে এই দুইটা যৌগের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য কার মধ্যে বেশি আছে, আয়নিক বৈশিষ্ট্য কার মধ্যে বেশি আছে, তোমাকে প্রশ্ন করে দিল। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? এতক্ষণ তো আমরা সমযোজী বৈশিষ্ট্যের কথা বলে আমরা মন্তব্য করলাম যে দুজনের মধ্যে কে বেশি সমযোজী প্রকৃতির, কে আয়নিক, কে কে কম সমযোজী প্রকৃতির, আমরা সেটা মন্তব্য করে দিলাম, ব্যাখ্যা করে দিলাম। এখন বললো যে না, এইটাই সেম সেম জিনিসই দিয়ে বললো যে তুমি এই যৌগের মধ্যে তুমি কে বেশি আয়নিক প্রকৃতির আর কে কম আয়নিক প্রকৃতির তুমি ব্যাখ্যা করো। তাহলে আমরা কিভাবে ব্যাখ্যা করবো? দেখো প্রশ্নটা কিন্তু একই বিষয়, কিন্তু প্রশ্নটা কিন্তু ঘুরাই দিল তোমাকে। এই জন্য এই আলোচনাটা অত্যন্ত গুরুত্ব দিয়ে শেখা দরকার, এবং এই আলোচনাটা অত্যন্ত যুক্তি নির্ভর একটা আলোচনা। এটা আমরা ওই মুখস্থ করে মন্তব্য করে দিলাম না, কখনই হবে না, আর কখনো তুমি উত্তর দিতেও পারবে না। প্রশ্নটা তোমাকে এমন ভাবে প্রশ্নটা করে দেবে, উদ্দীপকটা এমন ভাবে তৈরি করে দেবে যে না, ওখানে তোমার মুখস্থের কথাগুলো কোনো কাজেই আসবে না। হ্যাঁ, তারপরে কিছু কিছু কথা আমাদের মুখস্থ রাখতেই হবে। ওগুলো হচ্ছে কি, ওগুলো হচ্ছে ফর্মুলার মতো, সেই ফর্মুলার মতো ওই বিষয়গুলো আমরা মুখস্থ রাখবো, আর এই আলোচনার ক্ষেত্রে এসে ওই বিষয়গুলো অ্যাপ্লাই করে দিয়ে শেষে আমরা মন্তব্য শুরু করে দেবো যে হ্যাঁ, এই কারণে ইনি হচ্ছে বেশি আয়নিক, ইনি হচ্ছে কম আয়নিক, অথবা এই কারণে ইনি হচ্ছে বেশি সমযোজী, উনি হচ্ছে কম সমযোজী। তাহলে এখানে তাহলে কি বলতে মন্তব্য করতে পারবা যে দুইটা যৌগের মধ্যে কে বেশি আয়নিক আর কে কম আয়নিক? সমযোজীর কথা তো মন্তব্য করেই, মন্তব্য তো করলা যে উপরেরটা হচ্ছে একটু বেশি সমযোজী, নিচেরটা হচ্ছে একটু কম সমযোজী। তাহলে এখন যদি বলি যে না, এই দুইটা যৌগের মধ্যে কে বেশি আয়নিক, কে কম আয়নিক বৈশিষ্ট্যের, তাহলে কি হবে? হ্যালো হ্যালো, কি বলতে পারবা? হ্যাঁ, বলতে পারো আর নাই পারো সেটা মন্তব্য করে যে স্যার স্যার বলতে। নিচেরটা।
নিচেরটা বেশি আয়নিক, এই তো, আর উপরেরটা কম আয়নিক, এরকম নাকি? হ্যালো হ্যালো, হ্যাঁ কি নিচেরটা কি বেশি আয়নিক আর উপরেরটা কম আয়নিক, এরকম মন্তব্য করলো তো? হ্যাঁ বলে ফেলো, এখন ভয়ের কি আছে? হ্যাঁ জি স্যার। তাহলে এটা এটা তুমি কিভাবে ব্যাখ্যা করবো? তাহলে এটা ব্যাখ্যা করার ইয়াটা হলো এরকম যে আমরা যেহেতু আয়নিক যৌগ নিয়ে কথা বলছি, এই আয়নিক যৌগকে একবার বলছি যে এর মধ্যে এই আয়নিক যৌগের মধ্যে সংযোজী বৈশিষ্ট্যটা বেশি, আবার বলছি না এই আয়নিক যৌগের মধ্যে সংযোজী বৈশিষ্ট্যটা কম। হ্যাঁ ঠিক আছে, আমাদের মন্তব্যটা আমাদের ব্যাখ্যাটা এভাবে করতে হবে। তো তাহলে আমরা সে এক ধরনের যৌগ কিন্তু তার মধ্যে অন্য যৌগের একটা বৈশিষ্ট্যের আমরা ব্যাখ্যা দিচ্ছি, যে সে ইনি এই যৌগ কিন্তু আসলে তার মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে, এই ব্যাখ্যাটা কিন্তু আমরা দিচ্ছি, তারপর ভিত্তি করে আমরা মন্তব্য করছি। তাহলে এখানে সবসময় কথাটা মনে রাখতে হবে যে যেহেতু প্রথম যৌগের মধ্যে পোলার আয়ন বেশি, সমযোজী বৈশিষ্ট্য বেশি, তাহলে অবশ্যই আয়নিক বৈশিষ্ট্যটা কম হবে, কারণ সমযোজী আয়নিক পরস্পর হচ্ছে বিপরীত। আমরা একজনের মধ্যে যদি বলি যে তার মধ্যে আয়নিক বৈশিষ্ট্যটাই বেশি, তখন আমরা বলবো যে অবশ্যই তাহলে সমযোজী বৈশিষ্ট্য পরিমাণটা কম, কারণ আয়নিক বৈশিষ্ট্য বেশি সমযোজী বৈশিষ্ট্য বেশি না, এইভাবে কখনোই মন্তব্য করা যাবে না। এই মন্তব্য করলে তখন ব্যাখ্যাটা ভুল হয়ে যাবে। কাজেই একটা যৌগের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যের কথা আমরা বেশি বলবো যে তার মধ্যে এই বৈশিষ্ট্যটা বেশি আছে, ঠিক বিপরীত বৈশিষ্ট্যের কথা আমরা বলবো যে তার মধ্যে ওইটা আবার কম আছে। আমার কথা বুঝতে পারছো তো? হ্যালো হ্যালো, জি স্যার। তাহলে আমার কথাটা ক্লিয়ার হচ্ছে তো? যে আমাকে যেটাই মন্তব্য করতে করতে দেখ না কেন, আমি একটা বৈশিষ্ট্যকে আমি হাইলাইট করব, আমি একটা বৈশিষ্ট্য হাইলাইট করব, এবং সেটা আইনি বন্ধনের ক্ষেত্রে যদি মন্তব্য করতে বলে, আমি সমযোজী বৈশিষ্ট্য তার মধ্যে কতখানি আছে আমি এইটা হাইলাইট করব। এইটা হাইলাইট করার পর তারপরে আমি ধরো তোমাকে এইটাই বলছে যে আসলে দুজনের মধ্যে কি আইনিক প্রকৃতির, তার মানে কি ব্যাখ্যাটা আলাদা হয়ে যাবে? না, ব্যাখ্যাটা আলাদা হবে না, ব্যাখ্যাটা আমরা সেই যেটা বলছে এই কথাগুলোই বলবো, যে পোলারায়নটা কোথায় বেশি হচ্ছে কোথায় কম হচ্ছে। আচ্ছা, যেখানে বেশি হচ্ছে আমরা বললাম যে এই এই পোলারায়ন প্রভাবটা, পোলারায়ন বেশি পরিমাণটা বেশি হওয়ার কারণে এই যৌগের সমযোজী বৈশিষ্ট্যটা বেশি থাকে, অর্থাৎ তারপরে আবার বলে দেবো অর্থাৎ আয়নিক বৈশিষ্ট্য পরিমাণটা কম থাকে। আবার নিচেরটার ক্ষেত্রে বলবো যে এই কারণে এখানে পোলারায়নের পরিমাণটা কম হওয়ার কারণে এখানে সমযোজী বৈশিষ্ট্যটা কম থাকে, অর্থাৎ আয়নিক বৈশিষ্ট্যটা বেশি থাকে। দেখো যে কথা ঘুরিয়ে দিলাম কিন্তু। তাহলে আমরা শেষে মন্তব্য অর্থাৎ উপরে আলোচনা থেকে আমরা বলতে পারি যে লিথিয়াম ক্লোরাইড যৌগটা হচ্ছে কম আয়নিক প্রকৃতির, আর সোডিয়াম ক্লোরাইড যৌগটা হচ্ছে একটি বেশি আয়নিক প্রকৃতির। হয়ে গেল ব্যাখ্যা? কি ঠিক আছে তো? হ্যালো, জি স্যার। হ্যাঁ ঠিক যদি থাকে তাহলে তুমি এইভাবে প্রশ্নগুলো ব্যাখ্যা করতে। এই জন্য দেখো এই প্রশ্নের চেয়ে যে আমি এখন এখন তোমাদের এই সামাজিক বন্ধনের কথাটা আজকে আর বলবো না, নেক্সট টাইম বলবো। আজকে তো সময়টা একদম কম হয়ে গেছে, আর কয়েক মিনিট মধ্যে শেষ হয়ে যাবে। দেখো এখানে কয়েকটা প্রশ্ন আছে, ক্যালসিয়াম ক্লোরাইড, তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপরে ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, তারপরে হাইড্রোজেন ক্লোরাইড সংযোজী হলেও পানিতে দ্রবণীয় কেন, তারপরে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আয়নীয় যৌগ হলেও অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড সমযোজী বৈশিষ্ট্য প্রবাল ব্যাখ্যা করো। এরকম এরকম বেশ কিছু প্রশ্নে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, কিন্তু সবগুলো প্রশ্নের আলোচনার ধরনটা কিন্তু একই রকম। এই জন্যই এই যে বারবার তোমাদের একই কথা বারবার বলার চেষ্টা করছে যে কেন এই 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 ছোটখাটো বিষয়টা কিন্তু অনেক বড়, বিষয় কিন্তু ছোটখাটো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আরো গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে প্রায় এই বিষয়গুলো থাকে। আর এই বিষয়গুলো অনেকটা এর মতো যে সেই তোমার যে সূত্র দিয়ে অঙ্ক করার মতো, কিন্তু যে তুমি আসল টেকনিকটা তুমি শিখে নিলে, আসল টেকনিকটা কি, যে পোলারায়ন কোথায় বেশি হয় কোথায় কম হয় এবং সেটা কিভাবে হয়, এইটা হচ্ছে আসল টেকনিক। তো সেই আসল টেকনিক যদি তোমরা সত্যি সত্যি যদি শিখে থাকো, তাহলে এই প্রশ্নগুলো ব্যাখ্যা করা দেখো তোমার জন্য কোনো ব্যাপারই নেই। এই যখন আমি যদি এই যে তিনটার ক্ষেত্রে যে এই তিনটা যৌগ বলছে এর মধ্যে কোনটি অধিক সমযোজী এবং কেন, বলছে তিনটার মধ্যে কোনটি অধিক সমযোজী এবং কেন, তাহলে এই তিনটার মধ্যে বা যে কোনো দুটার কথা বলতে পারতো, ক্যালসিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কথা বলতে পারতো, আবার ম্যাগনেসিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কথাও বলতে পারতো, আবার ক্যালসিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কথাও বলতে পারতো। যে তারপরে এখানে তোমাকে তিনটা যৌগ দিয়েছে, তুমি তিনটার মধ্যে তুমি সমযোজী বৈশিষ্ট্য অনুসারে তুমি শ্রেণীবদ্ধ করো যে কে অধিক সমযোজী, তাহলে তিনটার মধ্যে অবশ্যই আমরা একজনকে পাবে অধিক সমযোজী। অধিক সমযোজী হতে গেলে কি হতে হবে? হ্যালো, অধিক সমযোজী যাকে আমরা বলবো তার মধ্যে কি হতে, পোলারিটিটা খুব বেশি হতে হবে না কম হতে হবে না মাঝামাঝি হতে হবে, কোনটা হতে হবে? হ্যালো, হ্যাঁ
কতগুলো পোলার আয়ন বেশি ঘটে? অনেক বেশি হতে হবে। তাহলে অনেক বেশি হবে কিভাবে হবে? আমাদের ওখানে দেখতে হবে যে অনেক বেশি পোলার আয়ন হয় কখন? আমরা একটা জানি যে ক্যাটায়নের আকার যদি ছোট হয় সেখানে পোলার আয়নটা বেশি হয়। অ্যানায়নের আকার যদি বড় হয় পোলার আয়ন পরিমাণটা বেশি হয়। ক্যাটায়নের চার্জ যদি বেশি হয় পোলার আয়ন পরিমাণটা বেশি হয়। অ্যানায়নের চার্জ যদি বেশি হয়, হ্যাঁ, সেখানে পোলার আয়নটা বেশি হবে। কেন এখানে আবার দুইটাই একই মন্তব্য করলাম কেন? দুইটা একই মন্তব্য করলাম এই জন্য যে দুইজন আসলে দুই রকম, দুইজন যে বিপরীত, একজন পজিটিভ একজন নেগেটিভ, এই জন্য আমরা একই মন্তব্য দুজনের ক্ষেত্রে করে দিলাম যে দুজনের যদি চার্জ বেশি হয় দুজনের পোলার ক্ষেত্রেই তাহলে পোলার আয়নের পরিমাণটা সেখানে আসলে ওই ক্ষেত্রে পোলার আয়নের পরিমাণটা বেশি হবে। এখন আমি তো গতকাল বলছিলাম যে কোনো জিনিস আমরা কম্পেয়ার করার জন্য আমরা সেই বস্তুগুলোর মধ্যে এমন কিছু বিষয় আমরা এখানে মানে আমরা খুঁজে বের করবো যেগুলো আমরা কথা বলবো না। কেন কথা বলবো না? যে সেই বৈশিষ্ট্যগুলো সকলের মধ্যেই আছে, এই জন্য ওইগুলো আমরা কথা বলবো না। দেখো এই তিনটা যৌগের মধ্যে একটা আয়ন কিন্তু কমন, সে কোনটা? সে কোনটা? ক্লোরিন। ক্লোরিন। তার মানে ক্লোরিনকে আমরা কথা বলবো। ক্লোরিনটা এই দুইটা তিনটা যৌগের মধ্যে ক্লোরিনটা অ্যানায়ন না? হ্যালো, জি স্যার। ক্লোরিনটি অ্যানায়ন। তার মানে প্রত্যেকের ক্ষেত্রে অ্যানায়ন হচ্ছে নির্দিষ্ট। কাজেই একজনে বলবো যে হ্যাঁ ওই অ্যানায়নটা বড়, আবার আরেকজনে বলবো না উনি ওই রকমই না, এই কথা আমার বলার প্রয়োজন নেই। কারণ অ্যানায়নটা প্রত্যেকের জন্য নির্দিষ্ট, এই জন্য অ্যানায়নের কথা আমরা বলবো না। কারণ অ্যানায়নের দেখো এখানে আকার এবং চার্জ প্রত্যেক ক্ষেত্রে কিন্তু অ্যানায়নের চার্জ কিন্তু একই, নাকি কোনো জায়গায় বেশি আছে কোনো জায়গায় কম আছে অ্যানায়নের চার্জ? হ্যাঁ, অ্যানায়নের চার্জ কি কোনো যৌগের ক্ষেত্রে কম কোনো যৌগের ক্ষেত্রে বেশি এরকম মনে হচ্ছে, নাকি না চার্জও একই রকম আছে? একই রকম। একই রকম না? সকলের ক্ষেত্রে জি। 1 মাইনাস, সকলের ক্ষেত্রে 1 মাইনাস। আমরা এই যৌগের সংকেত দেখে আমরা সেটা বুঝতে পারছি। তাহলে অ্যানায়ন নিয়ে আমরা কোনো কথা বলবো না, অ্যানায়নটা বাদ। তাহলে থাকলো ক্যাটায়ন। তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে আমরা দুইটা মন্তব্য করবো, একটা হচ্ছে আকার ছোট আর চার্জ বেশি হয় কোথায়। তাহলে এই দুইটা বিষয়কে আমরা এখানে হাইলাইট করব। এই দুইটা বিষয় হাইলাইট করে যেখানে দেখি যে না আকারটা আসলে অনেক ছোট আবার চার্জও বেশি হয়ে গেছে, সেখানে তার সেই অ্যানায়ন দ্বারা পোলার আয়নের পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে। তাহলে দেখো ক্যালসিয়াম কত? ক্যালসিয়াম হচ্ছে কত? পারমাণবিক সংখ্যা কত? 13 না? হ্যালো, ক্যালসিয়াম। জি স্যার 13। 13। আর ম্যাগনেসিয়াম কত? ম্যাগনেসিয়াম হচ্ছে 12। 12। আর ক্যালসিয়াম হচ্ছে কত? স্যার ক্যালসিয়াম। হ্যাঁ, ক্যালসিয়াম কত? 19 না কত? ক্যালসিয়াম 13। হ্যাঁ, ক্যালসিয়াম 11। হ্যাঁ, ক্যালসিয়াম কত? 19 না কত? হ্যালো, হ্যালো, জি স্যার। ক্যালসিয়াম কত? 19 না? স্যার পটাশিয়াম না ক্যালসিয়াম 19 বলতেছি। ওই ক্যালসিয়ামের পরেই তো পটাশিয়াম না? ওই যে পটাশিয়াম ক্যালসিয়াম, হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, তোমার তাহলে তিনটা আয়ন কি একই রকম মানে আকার? তিনটা আয়নের আকার কি একই রকম নাকি? না কে বড় কে ছোট? সবার ছোট হলে কে? সবার ছোট ম্যাগনেসিয়াম না? জি স্যার ম্যাগনেসিয়াম সবচেয়ে ছোট। ম্যাগনেসিয়াম ছোট। ক্যালসিয়াম হচ্ছে 39, ক্যালসিয়াম হচ্ছে 39, ম্যাগনেসিয়াম 12 আর অ্যালুমিনিয়াম হচ্ছে 13 আর ক্যালসিয়াম হচ্ছে 39। তাহলে ক্যালসিয়ামের আকার তো অনেক বড়, তাহলে এটা নিয়ে আর আমাদের চিন্তা করার দরকার নেই। তাহলে আমাদের চিন্তা করতে হবে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম। তাহলে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের মধ্যে ছোট হচ্ছে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামটা হচ্ছে একটু বড়। যেহেতু 12 আর 13 মানে সামান্য একটু বড়, মানে বড় বলতে হয় তাই বলছি, সামান্য একটু বড়। আচ্ছা, তাহলে এই দুজনের মধ্যে ম্যাগনেসিয়ামটা ছোট, সামান্য একটু ছোট, মানে ছোট বলতে হয় তাই ছোট। আর অ্যালুমিনিয়ামটা হচ্ছে সামান্য বড়, বা তোমার বড় বলতে হচ্ছে তাই। কিন্তু এখানে তাহলে সেই ছোট আর বড় হিসেবে কিন্তু আমরা বলতে পারি যে ম্যাগনেসিয়াম আয়নের দ্বারা প্রদানটা বেশি হবে না? হ্যালো, জি স্যার। বেশি হওয়ার কথা, এটা আমরা কিন্তু আমরা আগের আলোচনা থেকে আমরা জানি যে আকার ছোট হলে প্রদানটা বেশি হয়। কিন্তু এখানে আরেকটা সমস্যা রয়ে গেছে যে ম্যাগনেসিয়ামের চার্জ কিন্তু 2+ আর অ্যালুমিনিয়ামের চার্জ কত? হ্যাঁ, 3। অ্যালুমিনিয়ামের চার্জ 3+ না? জি স্যার 3+। 3+ কিন্তু।
তাহলে দেখো যে ম্যাগনেসিয়ামকে আমরা ছোট বলছি, ছোট কিন্তু ওইরকম ছোট না যেমন আমরা ক্যালসিয়ামের কথা বললাম যে অনেক বড়, বা ধরো পটাশিয়াম অনেক বড়, এরকম কিন্তু ছোট বড় কিন্তু না। যে ম্যাগনেসিয়াম হচ্ছে তোমার হলো 12 আর পটাশিয়াম হচ্ছে 19, এরকম ছোট বড় কিন্তু না। বা লিথিয়াম আমরা বলছিলাম 3 আর সোডিয়াম বলছিলাম 11, না এরকম ছোট বড় কিন্তু না। 12 আর 13 মানে এটা আমরা বড় বলছি, বলতে হয় তাই, পারমাণবিক সংখ্যা এক একক বেশি হওয়ার কারণে একটু বড় বলতে হয় তাই। কিন্তু একজনের চেয়ে আরেকজনের চার্জ ঘনত্ব, যে চার্জের পরিমাণ যে অনেক বেশি, একজনের হচ্ছে 2টা প্লাস আর একজনের 3টা প্লাস, তাহলে চার্জ ঘনত্ব কোথায় বেশি? অ্যালুমিনিয়াম বেশি। হ্যালো, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে চার্জ ঘনত্বটা বেশি না? অনেক জি স্যার। বেশি, অনেক বেশি। দেখো দুজনের যদি আমরা এরিয়ার কথা চিন্তা করি, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম এরিয়ার কথা যদি চিন্তা করি, তাহলে একজনের একই এরিয়াতে আমরা বলছি 2টা প্লাস আছে, আর একজনের এরিয়াতে বলছি যে না 3টা প্লাস আছে। তার মানে অ্যালুমিনিয়াম নিউক্লিয়াস তার বহিস্থ ইলেকট্রনগুলোকে টানার শক্তি ম্যাগনেসিয়ামের সাথে অনেক গুণে বেশি। এই অনেক গুণে বেশি হওয়ার কারণে অ্যালুমিনিয়ামের আকার আমার মানে সামান্য কোনো রকম একটু বড় হলেও, হওয়ার পরেও কিন্তু অ্যালুমিনিয়ামের দ্বারা ইলেকট্রন মেঘের, অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিটা অনেক বেশি পরিমাণে হয়, সেই তুলনায় ম্যাগনেসিয়ামের অনেক কম স্যার, হয়। হ্যাঁ বলো। আমাদের ক্লাস টাইম শেষ হয়ে গেছে, এখন হ্যাঁ, আরেকটা ক্লাস আছে। শেষ হয়ে গেছে, এখনই আমি শেষ করে দেবো। তাহলে তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে অ্যালুমিনিয়ামের দ্বারা ইলেকট্রন মেঘের বিকৃতি অনেক বেশি, তার মানে এখানে সংযোগ বৈশিষ্ট্য বেশি। ম্যাগনেসিয়ামের দ্বারা ইলেকট্রন বিকৃতি একটু কম, অ্যালুমিনিয়ামের চাইতে একটু কম, তার মানে এখানে পোলারাইনটা কম হয়, একটু তুলনামূলকভাবে কম হয়, তুলনামূলক সংযোগ বৈশিষ্ট্যটাও কম। আর এখানে ক্যালসিয়ামের আকার যেহেতু অনেক বড়, 39 অনেক বড়, এখানে বিকৃতি ইলেকট্রন মেঘের বিকৃতিটা আরো কম। তাহলে আমরা সংযোগ বৈশিষ্ট্য কথা যেহেতু বলা হচ্ছে এখানে, তাহলে আমরা বলতে পারি যে এখানে পোলারাইন, অ্যালুমিনিয়াম পোলারাইনটা বেশি, সংযোগ বেশি, অধিক সংযোগী, তারপরে একটু পোলারাইনটা একটু কম, তারপর অ্যালুমিনিয়ামের সাথে একটু কম সংযোগী, আর এখানে পোলারাইনটা আরো কম, তার মানে এই দুইজন যৌগের সাথে আরো কম সংযোগী। তাহলে আমরা সংযোগী প্রকৃতির অনুসারে যদি আমরা শ্রেণীবদ্ধ করি, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড অধিক সংযোগী, তারপরে একটু কম সংযোগী ম্যাগনেসিয়াম, তারপরে একটু কম সংযোগী ক্যালসিয়াম ক্লোরাইড। তো যাই হোক, এই ছিল আজকের আলোচনা। তো কালকে তোমরা, আমি এর উপরে এই যে আরো দুইটা প্রশ্ন আছে, এর উপরে এই আলোচনাগুলো করে নেক্সট ক্লাসে, আর তোমরা এই এই আয়নিক বন্ধনের, আমি কিন্তু একটা বন্ধনের আলোচনাই কিন্তু করলাম, সংযোজিতা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। এর উপরে তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম যে এই 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 আলোচনা রিলেটেড যে প্রশ্নগুলো আছে আমি যে দেখাই দিলাম, যে এই এটা তো আলোচনা করেই দিলাম, তারপরে ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, তারপরে হাইড্রোজেন ক্লোরাইড সংযোজিত হলে পানিতে দ্রবণীকে, আবার অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এই যে অ্যালুমিনিয়াম ট্রাইফ্লোরাইড, এইগুলোর উপরে তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো। এই হোমওয়ার্কটা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করে তারপর আমরা আবার পরে আলোচনাগুলো আমরা শুরু করবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।